এসএসসি পরীক্ষার সময় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর চক্র ধরে ফেলেছে পুলিশের সিআইডি। 17টি ফেসবুক, টিকটক আর ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা। কিভাবে ধরা পড়ল এই জালিয়াতি, চলুন জেনে নেই। প্রতি বছর এসএসসি পরীক্ষার সময় একটি অপরাধী চক্র সুযোগ নেয়। তারা ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর টাকা হাতিয়ে নেয়। কিন্তু এবার সিআইডি ছিল তৈরি। তারা অত্যাধুনিক প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার জগতে কড়া নজরদারি চালায়। আর এভাবে 17টি ফেসবুক পেজ, গ্রুপ, টিকটক অ্যাকাউন্ট আর ইউটিউব চ্যানেল শনাক্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ টিম এই অপরাধীদের ধরতে মোবাইল নম্বর, আইপি অ্যাড্রেস আর ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেছে। এই অপরাধীদের শাস্তির আওতায় আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। সিআইডি জানিয়েছে, সাইবার সিকিউরিটি আইনের আওতায় ফেসবুক, টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে বলা হয়েছে এই ভুয়া কন্টেন্ট সরাতে। ফলে তাৎক্ষণিকভাবে এসব বিভ্রান্তিকর পোস্ট মুছে ফেলা হয়েছে। সিআইডি বলছে, তাদের এই কঠোর পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ কমেছে আর পরীক্ষার পরিবেশ অনেকটা স্বচ্ছ হয়েছে। তবে সিআইডি সতর্ক করেছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। কেউ যদি প্রশ্নপত্র দেওয়ার লোভ দেখায় তবে সেটা এড়িয়ে চলুন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় শিগগিরই ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা দেশ ত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফর নিয়ে আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের গণমাধ্যম নিউজ 18 এর প্রতিবেদন অনুযায়ী সজীব ওয়াজেদ জয় শিগগিরই ভারতের নয়াদিল্লিতে তার মা শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এছাড়া তার কলকাতা সফরেরও সম্ভাবনা রয়েছে। হাসিনা গত 5ই আগস্ট 2024-এ বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থান নিয়েছেন। এরপর থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছিলেন। নিউজ 18-এর সূত্রে জানা যায়, জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এই সফরে তিনি শুধু মায়ের সঙ্গে সাক্ষাৎই করবেন না, বরং নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন। এই সফরের প্রেক্ষাপট বেশ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। গত 10ই মে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম অনলাইন ও অফলাইনে নিষিদ্ধ করে। এরপর 12ই মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যার ফলে দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক মাধ্যমে কোনো কার্যক্রম চালানো যাবে না। এই নিষেধাজ্ঞার ফলে দলটির সব ধরনের কার্যক্রম এখন প্রায় স্থবির। একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ 18-কে বলেন, সরকারের এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ অনৈতিক। এটি আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার একটি কৌশল। আমরা আশা করছি, জয়ের সফরে শেখ হাসিনা ও নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হবে। জয়ের এই সফর আওয়ামী লীগের নির্বাসিত নেতা কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেকে মনে করছেন, এই সাক্ষাৎ দলের পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশে বেকারত্বের সংকট বেড়েছে। দেশে এখন 27,30,000 মানুষ কাজ ছাড়া বসে আছে। কেন এই সংখ্যা বাড়ছে, চলুন জেনে নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মানে বিবিএস এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, চলতি অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 4.63%। গত বছর এই সময় এই হার ছিল 3.95%। মানে এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে 3 লাখেরও বেশি। এখন মোট বেকার জনগোষ্ঠী 27,30,000, যেখানে গত বছর ছিল 24 লাখ। কিন্তু কেন এই সংখ্যা বাড়ছে? অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের অভাব আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হার এর পেছনে বড় কারণ। ফলে ব্যবসা বাণিজ্যে গতি কমছে, নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। তরুণরা যারা নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিবিএস এর সংজ্ঞা অনুযায়ী, যারা গত 7 দিনে 1 ঘন্টাও কাজ করেননি কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন এবং গত 30 দিনে চাকরি খুঁজেছেন, তারাই বেকার।
এই হিসাবে তরুণদের মধ্যে বেকারত্বের হার আরও বেশি, যা আমাদের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলেন এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ দরকার। সরকার, বেসরকারি খাত এবং আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন শিল্প গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আর উদ্যোক্তাদের জন্য সহজ ঋণের ব্যবস্থা হতে পারে এর সমাধান। বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশের সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে এই সম্পর্কে দেখা দিয়েছে নতুন এক অস্বস্তি, যা বাণিজ্যের ক্ষেত্রে অশনি সংকেত হয়ে উঠেছে। নিষেধাজ্ঞার কারণে রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক সীমান্তেই আটকে গেল, আর এমনটাই ঘটেছে বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে। গত শনিবার ভারত তাদের সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এখানেই শেষ নয়, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সব শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, ফার্নিচার, প্লাস্টিক পণ্য সহ কয়েকটি পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়িয়া স্টেশনও এই নিষেধাজ্ঞার আওতায়। এই সিদ্ধান্তের পরপরই বুড়িমারি স্থলবন্দরে প্রাণ গ্রুপের প্রায় 1 কোটি টাকা মূল্যের 17 ট্রাক ফুড ড্রিঙ্কস ও কনফেকশনারি ভারতে প্রবেশ করতে পারেনি। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা ভারতের এই সিদ্ধান্তকে অশুল্ক বাধা হিসেবে দেখছেন। তাদের মতে এটি ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমিয়ে দেবে। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ভারত থেকে $900 কোটি পণ্য আমদানি করেছে, যেখানে ভারতে আমাদের রপ্তানি মাত্র $157 কোটি। এই বিশাল বাণিজ্য ঘাটতির মধ্যেই এমন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান বলছেন, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের কিছু নীতিগত সিদ্ধান্ত এবং তার পাল্টা প্রতিক্রিয়া গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষত অশুল্ক বাধা আরোপের ফলে যে নতুন সংকট তৈরি হচ্ছে, তা শুধু ব্যবসা বাণিজ্য নয়, আস্থার পরিবেশ ও আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। গত এপ্রিল মাসে ভারত তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেয়। এরপর বাংলাদেশও ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। আর সর্বশেষ এই নিষেধাজ্ঞা দুই দেশের পারস্পরিক আস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতি আঞ্চলিক বাণিজ্যের জন্য এক অশনি সংকেত। দুই দেশের সম্পর্ক যখন পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার উপর দাঁড়িয়ে, তখন এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য এক দারুণ খবর। ভিসা নিয়ে এতদিন যে জটিলতা ছিল, তা এবার অনেকটাই সহজ হতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান সম্প্রতি জানিয়েছেন, বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে আসা ব্যবসায়ীদের জন্য ভিসা নীতি শিথিল করেছে। এর মূল উদ্দেশ্য হল এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিকে আরও গতি দেওয়া। হাই কমিশনার আরও উল্লেখ করেছেন, বাংলাদেশ পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে মনে করে। শনিবার লাহোরের গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে স্থানীয় ব্যবসায়ীদের সাথে এক আলোচনায় ইকবাল হোসেন খান এই আশার খবরটি দেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় এই অঞ্চলের শান্তি ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাসী। তাই ব্যবসায়ীদের জন্য ভিসার প্রক্রিয়া সহজ করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইতিবাচক দিক হলো, ইতিমধ্যেই দুই দেশ বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে। অনুষ্ঠানে জিটিসিসিআই এর সভাপতি বাউ মুনির, সাবেক সভাপতি আলী আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফরও বক্তব্য রাখেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান। বাংলাদেশ হাই কমিশনার ইকবাল হোসেন খান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানান, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য চলতি বছরের ডিসেম্বর মাস থেকে অনলাইন ভিসা কার্যক্রম চালু করা হবে। এর ফলে ব্যবসায়ীরা ঘরে বসেই ভিসার জন্য আবেদন করতে পারবেন, যা নিঃসন্দেহে সময় ও ভোগান্তি দুটোই কমিয়ে আনবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারে এই ভিসা নীতি সহজীকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। আশা করা যায় এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। গ্রামীণ ফোনের মতন একটা প্রফিটেবল কোম্পানি কেন আমাদের 5% বিলম্ব জরিমানা, আমাদের ন্যায্য যে দাবিটা সেটা কেন তারা দিচ্ছে না? আপনারা খুব ভালো করে খোঁজ খবর নিলে জানবেন যে এখনো পর্যন্ত বাংলাদেশে লিডিং কোম্পানি এবং প্রফিটেবল কোম্পানি হচ্ছে গ্রামীণ ফোন, কিন্তু তারপরেও তারা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, 15 বছর আমাদের এই 5% টাকাটা আটকে রেখেছে এবং তারা কোর্টে যে রিট উইথড্র করে নিয়ে এসেছে। তার মানে তারা বাংলাদেশ সরকারের যে আইন সেটা তারা মেনে চলে, শ্রম আইন তারা মেনে চলে, কিন্তু সেই আইন লঙ্ঘন করে বিগত সরকারের আমলে তারা আইন
কাছে আমাদের একটাই দাবি ছিল যে আপনারা আমাদের সঙ্গে বসুন, কথা বলুন এবং এই সমস্যাটার সমাধান করুন। আমরা প্রথমত তাদের সঙ্গে শুধু বসতেই চেয়েছিলাম এই সমস্যার সমাধান করার লক্ষ্যে, কিন্তু গ্রামীণফোন কি করলো? 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে গ্রামীণফোন এই সুস্থ সুন্দর মানববন্ধনে পুলিশ এড়িয়ে দিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশের যে আচরণ ছিল সেই একই আচরণ একইভাবে গ্রামীণফোনের এমপ্লয়ীদের উপর করলো। গ্রামীণফোন কর্তৃপক্ষ আমাদের উপর পুলিশ লেলিয়ে দিলেন, লাঠিচার্জ করলো, কাঁদনে গাছ ছাড়লো, জল কামান মারলো, আমাদের ভাই বোনদের গ্রেপ্তার করে নিয়ে গেলেন। আমাদের মহিলা কলিগ যারা ছিলেন তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে উঠালেন এবং 29 জনের নামে মিথ্যা মামলা করলেন। এই মিথ্যা মামলা এবং আমাদেরকে গ্রামীণফোন যে হয়রানি করছে এর জবাব দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। উদ্দেশ্য একটাই, আমরা কোনো ভিক্ষা চাইতে আসিনি, আমরা কোনো অনুদান চাইতে আসিনি, আমরা কোনো করুণা চাইতে আসিনি। এরপরেও আমাদের 29 জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল গ্রামীণফোন। আমাদের এই বর্বরোচিত হামলা, আমাদের উপরে এই জল কামান ব্যবহার, এই খবরগুলো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে তখন আসেনি। আমরা দেখতে পেরেছি এই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছিল তার মধ্যে সবথেকে বড় হামলা ছিল গ্রামীণফোনের এই ন্যাক্কারজনক হামলা। আমাদের নিরীহ যারা গ্রামীণফোনে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, যারা গ্রামীণফোনকে তিলে তিলে গড়ে তুলেছেন, তাদের উপরের এই হামলা। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের কোনো মিডিয়াতে এই খবরটা আসেনি এবং গ্রামীণফোনের যে সিইও সে মিথ্যাচার করেছে, সে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছে যে এই হামলার সাথে তারা জড়িত না, গ্রামীণফোন স্বতঃস্ফূর্তভাবে এই হামলা করেছে। কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেরেছি আমাদের উপরে যখন হামলা করা হলো বিনা উস্কানিতে, তারপরে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হলো, সম্পূর্ণ মিথ্যা মামলা। এই মামলার বাদী ছিল গ্রামীণফোনেরই একজন কর্মচারী, তার নাম হচ্ছে মঈন। এই মঈনকে দিয়ে সিইও আসির আজমান এই মামলা দায়ের করিয়েছে এবং তারপরে তারা অস্বীকার করছে যে এই হামলার সাথে তারা জড়িত না। আমরা 2 ডিসেম্বর থেকে যখন আন্দোলন শুরু করি গ্রামীণফোন অফিসের সামনে, তারা বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্নভাবে আমাদের সাথে মিথ্যাচার করেছে, আলোচনার নামে টালবাহানা করেছে এবং তারা আমাদেরকে আইনের কথা বলেছে যে আপনারা আইনের মাধ্যমে আসো। আমাদের যেই পাওনাটা পাওয়ার কথা ছিল আমার 10 সালে, সেই পাওনার জন্য আমরা আসছি। এই যে 2025 সালে 15 বছর অতিবাহিত হয়েছে, আমাদের ন্যায়সঙ্গত পাওনা তারা দিচ্ছে না। সরকার মুজিবনগরকে আন্তর্জাতিক মানের করে তোলার যে বিশাল পরিকল্পনা নিয়েছিল, আপাতত সেই প্রকল্প বাস্তবায়ন থেকে সরে এসেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সটিকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য 2023-24 অর্থবছরে একটি প্রকল্প হাতে নিয়েছিল। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় 570 কোটি টাকা। কিন্তু সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি উত্থাপিত হওয়ার পর সরকার আপাতত এটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আগামী অর্থবছরের প্রাক বাজেট বরাদ্দের তালিকাতেও এই প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়নি। এই প্রকল্পের আওতায় প্রকল্প এলাকায় আরও 51 একর জমি অধিগ্রহণের প্রস্তাব ছিল, যেখানে 30টি ইতিহাস পরিক্রমা, 6টি শপথ চত্বর, বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার ভাস্কর্য, 12 প্রকোষ্ঠের ডিওরোমা এবং একটি স্বাধীনতা স্মারক ভাস্কর্য সহ আরও অনেক কিছু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এই প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জানিয়েছেন, নতুন প্রকল্পটি আপাতত বাস্তবায়ন করা হচ্ছে না, তবে সরকারের সিদ্ধান্ত থাকলে ভবিষ্যতে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে। কমপ্লেক্সের বর্তমান অবস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে এবং তাদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা হয়তো জানেন, গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর মুজিবনগর কমপ্লেক্সে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটে। এতে প্রায় 400 ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয় এবং দরজা জানালা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়। সম্প্রতি একজন যুগ্ম সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছে। কমিটির একজন সদস্য জানিয়েছেন,
কমপ্লেক্সের ব্যাপক ক্ষতি হয়েছে, শত শত ভাস্কর্য ও স্থাপনা ভেঙে গেছে। এগুলো সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তত্ত্বাবধানে একটি আলাদা কমিটি গঠন করা হবে। তবে ভাস্কর্য বাদে অন্যান্য অবকাঠামোগত ক্ষতি মেরামতের জন্য প্রাথমিকভাবে প্রায় ৫৫ থেকে ৭০ লাখ টাকা খরচ ধরা হয়েছে। গণপূর্ত বিভাগের প্রতিবেদন অনুযায়ী কমপ্লেক্সের বিভিন্ন ভবন থেকে ইলেকট্রনিক সরঞ্জাম ও আলোকসজ্জার জিনিস চুরি হয়েছে। ভেঙে ফেলা হয়েছে সীমানা প্রাচীর, লোহার গেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে ৬০ জন সশস্ত্র আনসার সদস্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও পর্যটন পুলিশ সদস্যরাও দিনে দায়িত্ব পালন করেন। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ জানিয়েছেন, ভেঙে যাওয়া ভাস্কর্যগুলো পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে এবং মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজ সোমবার সকাল থেকে এক অবরোধ কর্মসূচি চলছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থকরা নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। বেলা ১১টা থেকে তারা নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর আগেও গতকাল রবিবারও একই দাবিতে নগর ভবনে বিক্ষোভ চলে, ফলে কার্যত অচল হয়ে পড়ে নগর ভবনের স্বাভাবিক কাজকর্ম। প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং কর্মকর্তা কর্মচারীদের অনেকেই অনুপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের গেজেটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করার পর আজ ২২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। এই বিলম্বকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আদালতের রায় সত্ত্বেও মেয়রের দায়িত্ব প্রদানে সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে। ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সাধারণ বাসিন্দারা এই দাবিতে আজ টানা ৫ম দিনের মতো কর্মসূচি পালন করছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে। এই মুহূর্তে নগর ভবনের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবরোধের কারণে সাধারণ মানুষ সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এখন দেখার বিষয় এই অচল অবস্থা কতদিন স্থায়ী হয় এবং সরকার বা নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা। Hope we can do, no matter who you voted for, to see each other not as adversaries, but as fellow Americans. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত। রবিবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে ক্যান্সারটি তার শরীরের হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত সপ্তাহে বাইডেন মূত্রত্যাগের সমস্যা অনুভব করেন। এরপরই চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং প্রোস্টেটে একটি অস্বাভাবিক গোল আকৃতির অংশ ধরা পড়ে। গত শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন এটি প্রোস্টেট ক্যান্সার। শুধু তাই নয়, চিকিৎসকরা জানিয়েছেন ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক প্রকৃতির। এর গ্লিসেন স্কোর ৯, যা ক্যান্সারের আক্রমণাত্মকতার সর্বোচ্চ স্তরগুলোর একটি। এবং এই ক্যান্সার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা সাধারণত রোগের অগ্রসর পর্যায়কে নির্দেশ করে। তবে এই গুরুতর খবরের মধ্যেও একটি আশার আলো দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন বাইডেনের ক্যান্সারটি হরমোন সংবেদনশীল, আর এই কারণেই এর চিকিৎসা সম্ভব। অর্থাৎ যদিও এটি একটি আক্রমণাত্মক ক্যান্সার এবং শরীরের অন্যত্র ছড়িয়ে পড়েছে, তবুও আধুনিক চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা বা এর অগ্রগতি ধীর করা সম্ভব। ৭২ বছর বয়সী বাইডেনের এই অসুস্থতার খবর বিশ্বজুড়ে উদ্বেগের জন্ম দিয়েছে। তার কার্যালয়ের মুখপাত্র অবশ্য জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না, যা পরিস্থিতিকে আরও গভীর করে তুলছে। আমার আত্মীয় স্বজন যা আছে সবাই মারধর করব, বাড়ি থেকে বার করে দিব। আমরা এটা দ্রুত বিচার চাই, ওদের শাস্তি চাই। ওই খুনি নাজমুল খুনির বিচার চাই। মা বোন দেশে থাকতে পারে না, ওরা অনেক অত্যাচার করে। আমরা বাড়িতে যাইতে পারি না। আমরা অনেক ফ্যামিলি আত্মীয় স্বজন সব বাহিরে। আমরা ডক্টর ইউনূসের কাছে, বর্তমান সরকারের কাছে আমরা বিচার চাই। খুনি স্বৈরাচারের আমরা বিচার চাই। 5টা খুন করে আওয়ামী লীগ স্বৈরাচার কখনো কেন দেশে থাকিয়া আমাদের মারধর করে, আত্মীয় স্বজন করে। আমাদের আসামিদের আজ সাক্ষী দিতে দেয় না, বাড়িঘর ভাঙচুর করে। নারী বুঝে না, মহিলা বুঝে না, মা বোন সবাই অত্যাচার করে, মারধর করে। আত্মীয় স্বজন কেউ বাড়িতে থাকতে পারে না। আজকে বর্তমানে এই যে আমরা এই জায়গায় আসছি, বিকালে শুনবো যে আত্মীয় স্বজন
আমরা মারধর করছে, বাড়ি থেকে বার করে দিছে, আর যারা সাক্ষী দিব এক মারধর করার কোনো সাক্ষী দেয় না। তা আমরা বর্তমান সরকারের কাছে বিচার চাই, যাতে আমরা এই বিচারটা পাই। আমার ভাই বিএনপি করতে বললে কত জেল কার্য কত কিছু করছে, এরপরে মাইরা লাগছে 9টা বছর হয়েছে আমরা এই অত্যাচারে জর্জরিত। 9 বছরের মধ্যে আমরা শান্তি দেশে থাকতে পারি না। বর্তমানে অখর আমরা শান্তি থাকতে পারি না। কেন ওরা মিলিক করে তারপরও কেন আমাদের উপরে অত্যাচার চালায়? এটা কেমন সরকার? এটা কেমন দেশ? এটা কেমন বিচার? আমরা ডক্টর ইউনূস বর্তমান সরকার দ্বারা আমরা এই বিচার চাই, যাতে দ্রুত আমাদের এই বিচার করে। নাই না আমরা আত্মীয় স্বজন যা আছি সব রাস্তাঘাটে অনশন করবো। আমাদের এই দাবি অর্থে দ্রুত বিচার চাই, নাজমুলের ফাঁসি চাই। আমরা আর কিছু বলতে পারি না, আমাকে বলার অনেক কিছু আছে, ভিতরে কলজা ফাটা যায়, বলার মতো কিছু নাই, বলতে পারি না। অনেক খারাপ, অনেক কষ্ট লাগে। আর কিছু বলবো কি বলবো, বলার মতো আমার কিছু নাই। আমরা নিরাপত্তা চাই। আমরা অনেক বাড়িতে গেলে অনেক আমাকে মারধর করবো, আমরা চাইনি না। আমরা অনেকদিন ধরে 9 বছর ধরে এলাকায় চাই না পড়ছি। অনেক আত্মীয় স্বজন সবার তো আছে, থাকতে পারে। যারা নিরহ মানুষ আছে ওদের মারধর করে, বাড়িতে যায় আছে, ওদের আক্রমণ করে, মা বোন ছোট ছেলে বোন কিচ্ছু বাঁচে না, সবাই অত্যাচার করে, নারী নির্যাতন করে। রাত্রে বাথরুমে গেলে, বাইরে গেলে, গ্রামের বাড়ি সবাই ওরা সম্মানে হানি করে, শরমে লজ্জায় ভয়ে কেউ বলতে পারে না। আত্মীয় স্বজন তো আমাদের বলে যারা হয় এই কাণ্ড করে। আমরা কি মানুষের কাছে বলতে পারি যে আমাকে অত্যাচার করে? লজ্জাজনক কথা। তবে আমার বাইরে অনেক এত গুল্লি করছে বলার বাইরে। আমার বাইরে এরকম জায়গায় গুল্লি করছে যাতে ডাক্তারও দেখতে শরম পায়, এমন জায়গায় চাইছে গুল্লি করছে। নিম্নপক্ষে 100 গুল্লি হইবে আমার বাইরে করছে, অনেক কষ্ট দিয়ে মারছে। 2টা বাতিদা নিচে নিচে বলতে পারি না। পরে শুনি যে নদীতে কাটতে ফেলাই দিছে। এটা আমরা বিচার চাই, এটার বিচার কি? আর ওরা কেন অত্যাচার করে? আওয়ামী লীগের লোক কেন দেশে থাকতে পারে? এটা কেন প্রশাসন বিচার করে না? প্রশাসন কেন মাথায় নেয় না? কেন এটা বিচারের দাবি করে না? আমরা একটু কাছে আমরা নাজমুলের বিচার চাই, স্বৈরাচারের বিচার চাই, আওয়ামী লীগ স্বৈরাচারের বিচার চাই, নাজমুলের ফাঁসি চাই। আমাদের এতটুকুই কথা, আমাদের আর বলার মতো কিছু নাই। আপনারা বুঝে নেন আমরা অনেক অত্যাচারে আছি। আমাদের আত্মীয় স্বজনে কেউ বাড়িতে থাকতে পারে না, অনেক কষ্ট করতেছে। এই দেশ ওই দেশের দিকে থাকতেছে, ওরা থাকতে দিতেছে না। যে মামলায় আপুস নাইলে বাড়িতে থাকতে দিব না। যে কেউ সাক্ষী দিবি সবারে মারবো, কেউ সাক্ষী দিতে যাইতে পারবি না। আমাদের কয়েকটা সাক্ষী এমন আটকে রাখছে, ডরে মানুষ যায় না সাক্ষী দিতে। তা আপনারা এইটা বিচার করবেন। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আমরা এই বিচার চাই। আর আপনারা দেখেন এই ছবিগুলি যে অত্যাচার করে মারছে, কারো মায়ের বরদস্ত খুলাইতো না, সবাই বাপের সন্তান, মার সন্তান। আমরা এই ওর ফাঁসি চাই, নাজমুলের ফাঁসি চাই। পাকিস্তান ভারতের জন্য তাদের আকাশ সীমা বন্ধ রাখার মেয়াদ আরও 1 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের রিপোর্ট অনুযায়ী এই নিষেধাজ্ঞা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। এর আগে গত 24শে এপ্রিল থেকে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়, যা 23শে মে পর্যন্ত চলার কথা ছিল। নতুন সিদ্ধান্তে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস বাড়ানো হচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে গত মাসে সংঘটিত একটি মর্মান্তিক ঘটনা। সেখানে এক বন্দুকধারীর হামলায় 26 জন পর্যটক নিহত হন। এই ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার তুঙ্গে। প্রতিক্রিয়া হিসেবে ভারত 23শে এপ্রিল থেকে পাকিস্তানের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়। পাল্টা জবাবে পাকিস্তানও পরের দিন থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেয়। পাকিস্তানের এক উচ্চপদস্থ সূত্রে জানা যায় যে পরিস্থিতির কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাতে এখনো কোনো উন্নতি হয়নি। তাই আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম মেনে নোটিশ টু এয়ারম্যান জারির মাধ্যমে এ নিষেধাজ্ঞা বাড়ানো হবে। আইসিএও নিয়ম অনুযায়ী কোনো দেশ 1 মাসের বেশি সময় ধরে আকাশসীমা বন্ধ রাখতে পারে না, তাই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নোটিশ জারি করা হবে। এই নিষেধাজ্ঞার প্রভাব বেশ তাৎপর্যপূর্ণ। প্রতিদিন প্রায় 200 থেকে 300টি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ইউরোপ,
মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকায় যাতায়াত করে। এই রুটগুলো দিল্লি, মুম্বাই, অমৃতসর এবং আহমেদাবাদ থেকে শুরু হয়। আকাশপথ বন্ধ থাকায় বিমান সংস্থাগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও খরচও বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের 3টি অঙ্গরাজ্য টর্নেডোর তাণ্ডবে অন্তত 27 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসলীলা চলছে এবং উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। চলুন জেনে নেই এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বিস্তারিত। গত শনিবার 17 মে যুক্তরাষ্ট্রের কেন্টাকি, মিসৌরি এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী কেন্টাকিতে 18 জন, মিসৌরিতে 7 জন এবং ভার্জিনিয়াতে 2 জন মারা গেছেন। কর্মকর্তা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, রাজ্যের দক্ষিণ পূর্বের লরেল কাউন্টিতে শনিবার ভোরে টর্নেডো আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লরেল কাউন্টির পুলিশ কর্মকর্তা জন রুট সামাজিক মাধ্যমে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও জীবিতদের খোঁজে তল্লাশি চলছে। মিসৌরিতে টর্নেডোর তাণ্ডব সবচেয়ে বেশি দেখা গেছে সেন্ট লুইস শহরে। এখানে 5 জন নিহত এবং অন্তত 38 জন আহত হয়েছেন। সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার জানান, আহতরা বেশিরভাগই ধসে পড়া ভবন এবং উপড়ে যাওয়া গাছের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মিসৌরিতে টর্নেডো স্থানীয় সময় দুপুর 2:30টার পর সেন্ট লুইসের ফরেস্ট পার্কের কাছে আঘাত হানে। এই এলাকায় রয়েছে বিখ্যাত সেন্ট লুইস চিড়িয়াখানা এবং 1904 সালের অলিম্পিকের ঐতিহাসিক ভেন্যু। মিসৌরি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় 5000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ উড়ে গেছে, বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে এবং শনিবার বিকেল পর্যন্ত কেন্টাকি ও মিসৌরিতে প্রায় 1,40,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। সেন্ট লুইসে সেন্টেনিয়াল খ্রিস্টান গির্জার একটি অংশ ধসে পড়ায় 3 জনকে উদ্ধার করা হয়, যার মধ্যে 1 জন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জরুরি সেবা দল ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। সেন্ট লুইস ও লরেল কাউন্টির মতো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাট ও দুর্ঘটনা রোধে রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী টর্নেডোর প্রভাব শুধু এই 3 রাজ্যে সীমাবদ্ধ নয়, পার্শ্ববর্তী ইলিনয় অঙ্গরাজ্যেও টর্নেডো আঘাত হেনেছে এবং এর প্রভাব আটলান্টিক উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তার জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী 22 মে ফের তার জামিন শুনানির জন্য ধার্য করেছেন আদালত। এদিন সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এ সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন নুসরাত ফারিয়া। এর আগে রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয়শিল্পীকে আসামি করা হয়। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর 2013 সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন তিনি। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমায় দুর্দান্ত সাড়া ফেলেন তিনি। 2023 সালের 13 অক্টোবর দেশে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার।
ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া এবং ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় 20টি সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সর্বশেষ গত ঈদে তার অভিনীত জিন 3 সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।